আজকে আপনি এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলছি, যে তিনটি দাবি বা তিনটি শর্ত ছিল। এই যে আমাদের গিয়েছিল খলিলুর রহমান, ইন্ডিয়াতে গিয়েছিল, ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে আসলে তিনটা দাবি উঠেছিল, যার মধ্যে একটা দাবি ছিল বাংলাদেশের পক্ষ থেকে, যেটা খলিলুর রহমান করেছিলেন, এবং দুইটা দাবি আবার ইন্ডিয়া পাল্টা করেছিলেন। সুতরাং সে তিনটা দাবি কি কি সেই বিষয়ে আপনাদেরকে বলছে, এবং এটা হচ্ছে যে এক্সক্লুসিভ, একদম ভেতর থেকে, মানে সেই দিন সেখানে উপস্থিত খলিলুর রহমান এবং আপনার অজিত দোভাল, ওনারা যে মিটিংটা করেছে সেই মিটিং এ বাংলাদেশের পক্ষ থেকে শুধু খলিলুর রহমান না, খলিলুর রহমানের সাথে ছিলেন আরো তিনজন যারা ইন্টারপ্রেট করেছেন বিভিন্ন দুইজনই ইংলিশ জানেন, ইংলিশ খুব ভালোই জানেন দুজন। এরপরে কিছু কিছু হিন্দি ওয়ার্ড আছে যেগুলো তো খলিল সাহেব বোঝেন না, কিছু বাংলা কথা আছে যেটা তো আপনার অজিত দোভাল স্যার বোঝেন না, যার কারণে ওখানে ইন্টারপ্রেটার ছিল দুই পক্ষের তিনজন, ছয়জন। তাদের একজনের কাছ থেকেই এই খবরটা জানছি। তো সেই জিনিসটা কি কি শর্ত ছিল সেটা বলার আগে আপনাদের একটা কথা বলি। যেখানে সারা বাংলাদেশ ক্ষেপে আছে, ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবে না, ইন্ডিয়াকে দেখতে পারতেছে না, পাইলে তো ইন্ডিয়ারে পারলে মানে টুকরা টুকরা করে খেয়া ফেলাবো আমরা, এই অবস্থা। সেই জায়গায় হঠাৎ করে খলিল সাহেব কেন ইন্ডিয়াতে গেলেন, এটা যেমন আপনার মাথায় ঘুরতেছে। আরেকটা প্রশ্ন হয়তো আপনাদের মাথায় এখন হয়তো ঢুকে নাই, বা অনেকে চিন্তা করছেন, কিন্তু মানে ওই যে বলে না যে গলা পর্যন্ত আসছে ভাই মুখ দিয়ে বের হচ্ছে না, এরকম অবস্থা অনেকেরই আছে, যেটা আমারও গত 2-3 দিন যাবত আসলে আমি মানে ভাবতেছিলাম, কিন্তু ব্যাপারটা আমি পুরো বুঝে উঠতে পারছিলাম না। এই যে আপনার একটা হয়েছে, মিটিং যেটা হয়েছে, এটা হচ্ছে নিরাপত্তা, মানে জঙ্গিবাদ এবং সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে একটা আলোচনা। সেখানে যেমন ভারত আছে, নেপাল, ভুটান, এই ধরনের কিছু দেশ আছে, কিন্তু সেখানে চায়না বা পাকিস্তান নেই। তাহলে যে জায়গায় চায়না এবং পাকিস্তান নেই, সেখানে খলিল সাহেব হঠাৎ বাংলাদেশ যাওয়া, এটা একটা লাগে, মাথায় লাগে, বুঝতেছেন কিছু? এরপরে দেখেন, যেমন ইন্ডিয়া কোয়াডে ছিল, যেটা আমেরিকা ইন্ডিয়া কোয়াড, এগুলার কোন চুক্তিতে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেনি, শেখ হাসিনা কোনো চুক্তিতে যায়নি এর ধরনের। হঠাৎ করে বাংলাদেশ কেন এখন, যেই জায়গায় ইন্ডিয়া হচ্ছে যে মহাসচিব, মানে ইন্ডিয়ার নেতৃত্বে গঠিত যে বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে নেপাল, ভুটান, এই সেই, তারপরে সিসিলি, আরো কি কি আছে জানে, এরা সব মিলে একটা কমিটি হচ্ছে, বা একটা আপনার করতে যাচ্ছে চুক্তি। সেই চুক্তিতে, যে চুক্তিতে পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয় না, যেই চুক্তিতে চায়না এত বড় শক্তিশালী দেশ, সেইখানে চায়নাকে দাওয়াত দেওয়া হয় না, বাংলাদেশ গেল, বাংলাদেশ আবার এই চুক্তিতে কথা বলে আসলো, এই চুক্তিতেই আপনার সিগনেচার করে আসলো। এটা কেমন? বাতাস কি কিছু বোঝা যায় ভাইয়া? আমি আপনাদেরকে আজ থেকে 4 দিন আগে বলেছিলাম 15 দিনের সময় দিয়ে গেছে। অনেকেই আমার সেই ভিডিওর নিচে এসে গালাগালি করেছিলেন, আমি বেশি বুঝি, এই হইছে সেই হইছে। তাদেরকে বলি, এই যে গতকাল থেকে যারা বলা শুরু করছে 7 দিনের সময়, কেমন বিষয়টা বোঝা যায়? গতকালকে আমি 15টা মাদ্রাসা 16টা মাদ্রাসার কথা বলেছিলাম, যে গোয়েন্দা নজরদারিতে অনেকেই বলছেন যে মাদ্রাসার নামগুলো আমি কেন দিলাম, ওই দিলাম, সেই দিলাম। তো তাদের উদ্দেশ্যে বলি, ভাই যেইটুকু দেওয়ার মতো সেইটুকুই দিচ্ছি, যেটুকু দেওয়ার মতো না সেটুকু আপনার পাচ্ছেন না। কারণ কোথায় কি আছে বা কোথায় কি হচ্ছে সবগুলো তো আপনাদের বলা হচ্ছে না, কিন্তু আপনাদের হিংস দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা একটু সতর্ক থাকেন। আর যেগুলোর নাম বলা হয়েছে এমনও তো হইতে পারে সেগুলোর বিপরীতের অন্য কিছু করতেছে। এই হচ্ছে যে কাহিনী। সুতরাং এবার চিন্তা করেন, এই যে ইন্ডিয়া একটা সংস্থা করলো, যেটা জঙ্গিবাদের উত্থান এবং সামুদ্রিক নিরাপত্তা, এই আর্মি, এটা একটা আর্মি বলা যায়, যে এটা একটা ওনারা একটা সংগঠনের মতো করেছে যে আমরা শক্তিশালী, সেই চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে এসেছে। এরপরেও বলবেন যে কালে আওয়ামী লীগ ইন্ডিয়ার দালালি করে, ইন্ডিয়ার দালালি তো আপনারা সবচেয়ে বেশি করতেছেন। তো আসুন চলুন সেই 3টা শর্ত। শর্ত নাম্বার 1, বাংলাদেশের পক্ষ থেকে শর্ত নাম্বার 1 ছিল, যেটা খলিলুর রহমান বলেছেন, তিনি সরাসরি ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়ার জন্য একটা শর্ত জুড়ে দিয়েছিলেন মিটিং এর আগেই,
আপনারা জানেন যে একদিন আগেই উনি পৌঁছে গিয়েছিলেন এবং ওনার জন্য ইন্ডিয়ার দিল্লিতে যেই 5 স্টার হোটেলে 3টা রুম ওনাদের জন্য বুক করেছিলেন সেসব রুমে ওনারা উঠেননি, ওনাদেরকে উঠানো হয়েছিল আমাদের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আপনার অ্যাম্বাসেডারের সাহেব নিজের বাসায়, এবং সেইখানে রেখেই উনি কাউকে কোথাও যেতে দেননি এই অবস্থায়। কিন্তু আরেকটা জিনিস, যে এই যে আমাদের খলিল সাহেব যাওয়ার আগে কিন্তু বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাসের অ্যাম্বাসেডারের সাথে কথা বলে গিয়েছিল, এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাদের অ্যাম্বাসেডারের বাড়িতে উঠেছেন, অ্যাম্বাসেডার সাহেব কন্টিনিউ ওনার সাথে ছিলেন যাতে উনি কোথাও যেতে না পারেন। তো সেই জায়গায় দাবি ছিল যে হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত দিতে হবে, এই দাবিটা করেছিলেন অজিত দোভালের কাছে। তখন নাকি অজিত দোভাল বলেছেন যে ঠিক আছে আমরা ফেরত দিব, কোনো সমস্যা নাই। সর্বপ্রথম আপনি বলেন যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনারা কি বর্ডার পার করে কোনোভাবে ঢুকে গিয়েছিলেন যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে না? বা এইটা কি ওনারা কি হঠাৎ করে এসে গেলেন যে এই, নাকি G2G মানে সরকার টু সরকার কথা হয়েছিল? যেদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারা বাংলাদেশে ঢুকেছেন সেদিন তো বাংলাদেশ থেকেই জাতীয় পতাকা দেওয়া হেলিকপ্টারে ওনাকে উঠানো হয়েছে, ওখান থেকে কুর্মিটোলা থেকে আবার সেনাবাহিনী, 3 বাহিনী, সেনাবাহিনী, নৌ বিমান বাহিনীর নিজস্ব বিমানে এবং 18 জন SSF কর্মকর্তা অধীনে রাষ্ট্রীয় সম্মানে ওনাকে এনে নামানো হয়েছিল। কোনটা আগে? এই দুইটার জবাব আপনি দিন, যদি দিতে পারেন সুন্দরভাবে তাহলে আমরা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিব। এবং দ্বিতীয় যে কথাটা আপনার অজিত দোভাল বলেছেন যে অনেক হয়েছে, এবার আপনারা আওয়ামী লীগ সহ বাকি সব দলকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করান, আমাদের কোনো সমস্যা নাই। আপনার দেশে আপনি কি খাবেন, কি পরবেন, কাকে কি করবেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা যে সেটা হচ্ছে আমরা চাই আপনার দেশে জঙ্গি উৎপাত না হোক, সেখান থেকে কোনো কিছু আমাদের দেশে না আসুক। আপনার পাকিস্তানের সাথে কি আপনারা আবার মিলিত হবেন, পাকিস্তানি ফ্ল্যাগ লাগাবেন দেশের সব জায়গায়, আপনাদের গাড়িতে জাতীয় পতাকা না রেখা পাকিস্তানি পতাকা, সেটা আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনার দেশ থেকে যদি একটুকু নিরাপত্তার হুমকি মনে করি, সেখানেই আমরা আপনারে সেকেন্ড টাইম আর কোনো ওয়ার্নিং দেওয়া হবে না। এবং সেই ওয়ার্নিংটার মধ্যে ওই যে আপনাদের বলেছিলাম গত 3 দিন আগে যে 15 দিনের সময় দিয়েছেন জঙ্গি উৎপাদন বন্ধ করতে হবে, এবং ওনারা বলছে ISS এর 77 জন সুশিক্ষিত কর্মকর্তা বাংলাদেশে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্প করে, সেসব ক্যাম্পের ভেতরে ওনারা প্রশিক্ষণ দিচ্ছে, জঙ্গি প্রশিক্ষণ, অস্ত্র শস্ত্র সবই দিচ্ছে। এগুলার ডাটা সহ পুরো দোসিয়ার বলে, বা আপনারা বলতে পারেন এটা ফাইল, 184 পাতার একটা ফাইল দিয়েছে, যেখানের মধ্যে 84টা স্পট ছবি, স্যাটেলাইট ছবি, ভেতরের ছবি, অস্ত্র প্রশিক্ষণের ছবি সবগুলো দিয়ে দিয়েছে, যে এগুলো আগে নির্মূল করেন, এরপরে আপনি আমাদের সাথে কথা বলতে আসেন। তখন নাকি খলিল সাহেব বলেছেন যে আমি তো আসলে এখানে এই মুহূর্তে আপনাকে এটার 100% কিছু বলতে পারবো না। দেখেন আমি তো আসলে, আমাকে এখন এই নিরাপত্তা উপদেষ্টার কোনো পদও ছিল না, যেহেতু আমরা আপনাদের সাথে কথা বলতে পারতেছিলাম না, কারণ নিরাপত্তা উপদেষ্টা কথা বলবো, অন্য কোথাও বলতে পারে না, যার কারণে আমাকে এখন এটা পোস্টিং দেওয়া হয়েছে। সুতরাং আমি সেই হিসাবে আপনার সাথে এসে কথা বলছি। আমি বাংলাদেশে যাওয়ার পরে আমি ইউনূস সাহেবের সাথে কথা বলবো, যে ইউনূস সাহেব কে বলবো যে আপনাদের দাবিগুলো, এবং দেখি উনি কি বলে। তবে আমি আসলে আপনাকে গ্যারান্টি দিতে পারছি না উনি আপনাদের এই দাবিগুলা। তখন নাকি অজিত দোভাল আবার বলেন যে ওই যে মাইকের সামনে দাঁড়িয়ে রাস্তার হকারের মতো ওই যে শেখ হাসিনাকে ফেরত দেবো, হেগে যাবো, ওই সেই এগুলা বললেন না, কারণ হেগের সাথে আমাদের কোনো চুক্তি নাই, আর আপনাদের ICC যেই ট্রাইব্যুনাল, এইটার সাথে তো আমাদের কোনো দরকারই নেই। এটা আপনি কি করছেন না করছেন, ফালতু ICC। হ্যাঁ, এখন যদি আপনাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে একটা কথা ছিল তাহলে তো চিন্তা করার বিষয় ছিল। ICT স্পেশাল কোর্ট আমাদের কোনো ব্যাপার না। আপনারা কি করতেছেন তা আপনাদের ঘরে আপনারা কি করবেন। আর এইসব বিচার আচার যেখানে আপনার ওই বিবাদী পক্ষ নাই, কেউ নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই, আপনারা যা ইচ্ছা তা বললে আপনার বিচারটা কইরা দিলেন, তো ওইটাতে আমরা কর্ণপাতও করব না। আর শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এনাদেরকে ফেরত দিতে হইলে প্রথমে আপনার সরকারকে লিখিত জানাইতে হবে যে ওনারা যে এখানে আসছেন ওনারা তো রাষ্ট্রীয় মর্যাদায় আসছেন,
ওনার রাষ্ট্রীয় মর্যাদায় এসেছেন এবং এখনো রাষ্ট্রীয় মর্যাদায় আছেন। সুতরাং এসব ফাউল কথা বলে লাভ নাই। হেগে আপনারা যান, হেগের চুক্তি আমাদের সাথে নাই, এরকম কোন চুক্তিতে আমরা নাই, সুতরাং কেউ কিছু করতে পারবে না। ওই যে স্লোডনের কথাটাই, রাশিয়া যে স্লোডনের ব্যাপারে বলেছিল যে তুমি আমেরিকার জাহান্নাম চাও, আমি তোমার স্লোডনে ফেরত দিব না, স্লোডন আমার দেশ আছে, হ্যাডন থাকলে তুমি এসে তুলে নিয়ে আসো। তো সেই রকম এই হচ্ছে যে তিনটার মধ্যে চুক্তি বুঝছেন তো, তিনটা দাবি বুঝছেন। একটা দাবি বাংলাদেশের হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চাওয়া, এই দাবির পুঙ্গা মেরে দিয়েছেন অজিত দোভাল। এবং অজিত দোভালের দুইটা দাবি, একটা হচ্ছে যে আগে জানাইতে হবে সরকার টু সরকার, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মাধ্যমে কি শেখ হাসিনা এই দেশে এসেছিলেন নাকি, এটা বলতে গেলে তো বলতে হবে জি জি জি, না তো বলবে যে ওই বিমান কি তোমাদের ছিল না হারামজাদারা। এই হচ্ছে একটা দাবি। দ্বিতীয় হচ্ছে যে মৌলবাদী, ওই এক ইন্ডিয়ার যে দুই দাবি, দুই দাবির মধ্যে একটা দাবি মধ্যে আবার দুইটা ভাগ। আর এটা মৌলবাদীদের উত্থান কিভাবে ঠেকাবা, তোমরা ঠেকাবা নাকি আমরা প্যারাট্রুপার নামাইয়া দিয়া ওখানে তোমাদেরকে ঠেকাই দিব, এই বিষয়টা ছিল। এবং সেকেন্ড দাবি যেটা ছিল যে আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, ভংসং ইলেকশন করলে হবে না, টোটাল ইলেকশন করতে হবে। আওয়ামী লীগকে লেভেল প্লেইং ফিল্ড যদি না দাও, তাহলে তোমাদের ইলেকশন তোমরা করতে পারো কিনা বা কিভাবে করবা সেটা আমরা আমাদেরটা বুঝবো, তোমরা তোমাদেরটা বুঝো, এই বলে ওনার সাথে মিটিং হয়েছে। তারপরেও হয়তো মিটিং এর আরো কথা ছিল, যে মানে হয়তো পরের দিন যেখানে যে সভাটা হয়েছিল সেই সভার পরে আপনার ইয়ের সাথে বলার কথা ছিল, কার সাথে, আমাদের খলিল সাহেবের সাথে। কিন্তু খলিল সাহেব নাকি তড়িঘড়ি ফোন পে 3টা 5 মিনিটের ফ্লাইটে, দিল্লি টু ঢাকা 3টা 5 মিনিটের ফ্লাইটে উনি ফেরত চলে আসতে বাধ্য হয়েছেন। কারণ এই মিটিংটা চলেছিল একটার পরে লাঞ্চের কথা ছিল, তিনি সে লাঞ্চটাও করতে পারেননি। এবং আপনার ডাক্তার ইউনূস সাহেবের মাথা হয়তো খারাপ হয়েছে কেন জানেন, কারণ যে ডাক্তার ইউনূস সাহেব মনে করেছিলেন এই যে সভাটা হচ্ছিল সেখানে আমাদের খলিল সাহেব মুখ্য ভূমিকা পালন করবেন, কিন্তু উনি পারেননি। আবার এটার মহাসচিব হয়েছেন এইবার ইন্ডিয়া, সুতরাং 2 বছর পর মহাসচিব হবে। বাংলাদেশ কবে তারা জানেন না, তবে পাকিস্তান আর চায়নার পঙ্গা মারা, ওনাদের সাথে এত সম্পর্ক থাকার পরও, ওদের না ডাকার পরও খলিল সাহেব গিয়ে চুক্তি করে এসেছেন। ডক্টর ইউনূস আসলে আর কিছু না, ডক্টর ইউনূস আসলে মির্জাফরের বংশধর। মির্জাফরের বাংলাদেশ এখন সেই আইএমএ জাহেলিয়াত যুগ অতিক্রম করছে। আমি অতিক্রম করছে বললে কোন দিকে অতিক্রম করছে, কি ভালোর দিকে অতিক্রম করছে, নাকি আইএমএ জাহেলিয়াত যুগের থেকে আরো খারাপ কিছু আছে সেই দিকে এগিয়ে যাচ্ছে? আমার মনে হয় আরো খারাপের দিকেই এগিয়ে যাচ্ছে। একই সাথে যোগ করতে চাই যে বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, মুক্তিযুদ্ধের নাম নেওয়া যাবে না, এটা আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের মানুষের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। এটা 1971 সালের সেই মার্চ মাস ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়কালেও আওয়ামী লীগের নাম নেওয়া যেত না। মুক্তিযুদ্ধের কথা বলা যেত না, এই সময়ও বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না। আমি যারা এই প্রজন্মের মানুষ তারা হয়তো মুভি দেখতে পছন্দ করে বা তাদের জন্য মুভি অত্যন্ত সহজ একটি কন্টেন্ট বা মিডিয়া, তারা চাইলেই আগুনের পরশমণি মুভিটি দেখে নিতে পারে। হুমায়ুন আহমেদ নির্মিত, তার উপন্যাস, নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি আগুনের পরশমণি। সেখানে এরকম একটি দৃশ্য আছে যে গলির মোড়ে ছোট্ট একটা দোকান, সেই দোকানদার সে তার দোকানে কায়েদে আজম জিন্নার একটা ছবি রেখে দেয়। যদি দেখে যে কোন আলবদর আল শামস রাজাকার অর্থাৎ জামায়াত ইসলামের লোক বা পাকিস্তানি আর্মি আসে, তাহলে সে একেবারে সেটাকে খুব মোছামুছি শুরু করে দেয় আর একেবারে সেটার মুখে একটা চুমো খায়। যখনই ওই আলবদর আল শামস জামাত ইসলাম এবং ওই পাকিস্তানি আর্মি চলে যায়, সে একদলা থুতু ছিটিয়ে দেয়। আপনার নিশ্চয়ই সেই কথাটি মনে আছে। তা আমি বলতে চাচ্ছি, এখন বাংলাদেশের মানুষকে এমন একটা ভয়ের মধ্যে রাখা হয়েছে যে ওই দৃশ্যটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। তবে মনে রাখতেই হবে যে সেই বিখ্যাত কথা দাবায় রাখতে পারবা না। বাংলার মানুষকে দাবায় রাখা যায়নি 1971 সালে, বাংলার মানুষকে দাবায় রাখা যায়নি 1975 সালে। সুতরাং বাংলার মানুষকে দাবায় রাখা যাবে না এই 2025 সালে। এখন আপনি মিডিয়াতে কথা বলতে দিবেন না,
আপনার হাতে কয়টা মিডিয়া, কয়টা প্রিন্টেড পত্রিকা বা কয়টা ইলেকট্রনিক মিডিয়া আছে বা কয়টা টেলিভিশন আছে, তার থেকে হাজারো গুণ বেশি ইউটিউব, ফেসবুক, আরো কত অ্যাপস আছে। সুতরাং আপনি মানুষের মুখ বন্ধ করবেন কিভাবে? যা পারবেন না তা করবার চেষ্টা করা, আসলে আপনারা কি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন নাকি বোকামির পরিচয় দিচ্ছে এই সরকার, অথবা এই সুদি এবং মওদুদি বাহিনী? আপনি যেটা বলছিলেন ইউনুস জামাতি, আমি বলতে চাই সুদি এবং মওদুদি বাহিনী। এই বাহিনী আসলে এটা বললেই তাদের প্রকৃত পরিচয়টা ফুটে ওঠে বা প্রকাশ পায়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটা উদাহরণ দিয়েছিলেন, সেই আগুনের পরশমণির মুভির, বাংলা মুভির একটা ঘটনা। এখনো কিন্তু তাই চলছে। আপনি দেখবেন আমাদের বক্তব্যগুলো প্রচার করা হয়, সেইখানে হয় জামাত ইসলামের পোস্টার রাখা হয়েছে অথবা না হয় বিএনপির কোনো পোস্টার রাখা হয়েছে। যখনই কোনো কেউ কিছু বলে তখন ওইটা মানে বুঝতে পারছেন তো, আমি এটা ডকুমেন্টস আছে আমার কাছে পাঠায়, একেবারে কেন যেন মিলে গেল এই মুহূর্তে। আমি অদ্ভুত ব্যাপার, এই মুহূর্তেও যে কথা বলতেছি ঠিক ওই কাজটাই করতেছে তারা। ওইখানে বিএনপির পোস্টার না হয় জামাতের পোস্টার রেখে দিয়েছে আমাদের লাইভ যেখানে চলছে তার নিচে। এটা সত্য, আমি আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবো, ঠিক আছে? চমৎকার একটা কথা বলছেন। আসলে আমাদের এগুলো এই দেখেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। আপনি ঠিকই বলেছেন, ইতিহাস বারবার ফিরে আসে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আপনি চমৎকার কথা বলেন এবং আপনার অনেক গবেষণামূলক কথা আমরা শুনবো, অবশ্যই শুনবো। আপনার কাছে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন আমার কাছে অলরেডি চলে এসেছে, আমি বুঝলাম না এত তাড়াতাড়ি কিভাবে প্রশ্ন দিয়ে দিল। তার মধ্যে হ্যাঁ, ওই যে অলরেডি লিখে ফেলছে, অলরেডি দেখেন লিখে ফেলছে, এই যে ফরিদ ভাই লাইভ চলছে, আমরা দেখতেছি আপনার কথা শুনতেছি। ঠিক এই কথাটা আমি জানতাম, এই কাজটাই তারা করতেছে। আসলে আমাদের দেশের মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু যে যাই বলুক, তাদের কাছে যতই বেহেশতের টিকিট দিক, তাদের যতই ভয় দেখাক, তাদের যতই কবর আযাবে নতুন প্রশ্নের সৃষ্টি করুক, যে কবরে আযাবে আজকাল তো আর কবরে মান রাব্বুকা প্রশ্ন করা হবে না, মান মার্কা বোকা, মানে আমরা নতুন আমাদের মতো বললাম আর কি, যে তাদের মার্কাটাকে জিজ্ঞেস নাকি করবো কোন মার্কায় ভোট দিয়েছ। অদ্ভুত ব্যাপার, আমরা মানে বিচিত্র কথা শুনতেছি। আপনি সর্বশেষ হয়তো শুনেছেন যে কিছু মোল্লায়ও বলেছে যে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে সেটা নাকি ভারত ঘটিয়েছে। শুধু মোল্লারা বললে আমরা মেনে নিতাম, তাদের বুদ্ধি শুদ্ধি একটু কম আছে, বিজ্ঞান চেতনা, তারা ধর্মীয় বিষয়ে জ্ঞানী, কোনো সন্দেহ নাই। আমাদের চাইতে তারা ইসলাম ধর্মের ইতিহাস নয়, ইতিহাস তাদের চেয়ে আমরা বেশি জানি। তারা ইসলামের মাসালা মাসাইল, আরবি পাঠ, এগুলো আমাদের চেয়ে বেশি জানি, কিন্তু আরবি সাহিত্য এবং আরবি সাহিত্য এবং ইসলামের ইতিহাস তাদের চেয়ে আমরা কম জানি না। যাই হোক, যেটা বলতেছিলাম, তারা বললে হয়তো, কারণ তারা বিজ্ঞান চেতনা ধারণ করে না। কিন্তু বাংলাদেশের না একজন ক্লিন শেপ ধারী উন্নত বিশ্বে বসবাসকারী, সেও বলে দিয়েছে যে এটা এই ভূমিকম্পটা ভারত ঘটিয়েছে শেখ হাসিনার বিচার করার কারণে, খতিয়ে দেখতে হবে তুরস্ক আর কি পাকিস্তানের সাথে তাই করে তারপর এটা গবেষণা করতে হবে যে ভূমিকম্পটা ঘটে। আমি অবাক হয়ে, আমি প্রথমে বিশ্বাস করতে পারি না, আমি ভেবেছি এটা বোধহয় এডিট করা বা এআই দিয়ে বানানো। পরে বারবার জুম করলাম এবং আরেকজন এক্সপার্টকে জানালাম, কারণ এমন হতে পারে যে শক্তিশালী কোন এক্সপার্টও এআই দেখে। পরে বললো না ভাই, এই বদমাইশটা আসলেই বলেছে, অথচ সে উচ্চশিক্ষিত, থাকে উন্নত বিশ্বে, আপনার মতো ক্লিন শেপ, কিন্তু দেখেন সে এই ধারণাটা ধারণ করে। আমার তো মোস আছে, তার কিছুই নাই, মানে সে ইসলামের মোল্লা না, তারপরও সে বলতেছে যে ভারত নাকি এই ভূমিকম্প ঘটিয়েছে। আমিও সেই জন্য একটা ভিডিও মানে ঠাট্টা করেই বলেছি যে আজকে যদি যে এই ভূমিকম্পটা ঘটেছে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে তাই ভূমিকম্পটা হয়েছে বলে শেষে বলে দিয়েছি যে জামাতের কোন নেতার যদি এইভাবে ফাঁসি রায় হতো তাহলে তারা এই কথাটা বলতো, এটা আমি বলি। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে আমি বোধহয় একটা ফটোকার্ড পাঠিয়েছি, সেটা দিয়েই শুরু করা যেতে পারে। এই যে যারা বলতেছে যে সালাউদ্দিন সাহেব বলতেছে যে বাংলাদেশে শেখ হাসিনা ফাঁসি রায় কার্যকর করা হবে, তিনি এই সালাউদ্দিন সাহেবরাই 2013-তে যখন আমরা গণজাগরণ মঞ্চে আন্দোলন করলাম, আমরা যখন দাবি করলাম আওয়ামী লীগের আমল, অথচ 4.5 বছর লেগেছিল রায় করাতে, তারপরেও এই সালাউদ্দিন সাহেবরাই বলেছিল সে বিচার নাকি সঠিক ছিল না। আর শুক্রে 8 দিনের রায়, 8 দিনের আলোচনাতে রায়, এমনকি পোস্টমর্টম রিপোর্ট নাই, কোনো সাক্ষী নেই, শুধু একটা রাজসাক্ষীর উপরেই শেখ হাসিনা ফাঁসির রায় দিয়ে দিল, তথাকথিত চ্যাঙ্গারু কোর্টে সে রায়। আর সেই চ্যাঙ্গারু কোর্টের রায় নাকি বাস্তবায়ন করবেন সালাউদ্দিন সাহেব চায়। বিএনপির এই নেতার এটা বলাটা তার জন্য কতটুকু ন্যায়সঙ্গত বা কতটুকু তার কমন সেন্সের বিষয় আপনি মনে করেন, এই বিষয়ে যদি একটু বলতেন। দেখুন, বিএনপি একটি অদ্ভুত ধরনের রাজনৈতিক দল। আমি বলবো যে বিএনপি হচ্ছে আমার কাছে এমন একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক প্ল্যাটফর্ম, তাদের বিরাট শরীর আছে কিন্তু মাথা নাই।
শরীর আছে মতো না, যে চমৎকার উদাহরণ মানে দিয়েছেন। কথাটা বললে এটাকে বলা হয়, এক কথায় প্রকাশে বলা হয় কবন্ধ। মানে যেই সব মূর্তির মানে ঘাড় ভাঙা যে মূর্তি, তাকে বলা হয় কবন্ধ। তো বাংলাদেশের একজন গীতিকার আছে, তার নাম শাহান কবন্ধ, আপনি জেনে থাকবেন। তো এই কবন্ধ কথাটা আমি কেন বলছি, বিএনপির কোটি কোটি দর্শক বা ভোটার আছে, সমর্থক আছে বিএনপি নামক এই বড় রাজনৈতিক দল অবশ্যই, কিন্তু এই দলটাকে পরিচালনা করবার জন্য যে লোকগুলি নেতৃত্বে আসেন, অদ্ভুত ভাবে এই লোকগুলির কথাবার্তা অত্যন্ত উদ্ভট হয়, এবং কোথায় যেন মনে হয় যে তাদের যে জনসমর্থন, এই জনসমর্থনকে কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, এই বুদ্ধি সংকটে তারা সবসময়ই ভোগে। কেন আমি এই কথাটি বলছি, আপনি বলুন, 2024 সালের 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতা ভারতে চলে গিয়েছেন, দেশ বলতে গেলে রাজনৈতিক ক্ষমতা শূন্যতায় পড়ে গেল 5 তারিখ থেকে 8 তারিখ। সেই সময় বিএনপি নামক যে রাজনৈতিক দলটি বাংলাদেশে ছিল, তাদের জাতির প্রতি তাদের একটা দায়িত্ব ছিল, ওই সময় দেশের মানুষের দায়িত্ব গ্রহণ করবার বা দেশের মানুষকে নেতৃত্ব দেবার। তারা কি সে নেতৃত্বটা দিতে পেরেছিল? তাদের ব্যর্থতা, অর্থাৎ তাদের অনুপস্থিতির কারণেই আপনি লক্ষ্য করবেন যে এই সেনাবাহিনী তখন বলে বসলো যে আমরা দেশের মানুষের দায়িত্ব নিলাম, এবং সেই ওয়াকার ইউনূস সে মনে করেছিল যে এই কথা বলে তো আমার পূর্বসূরীর সাথে জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেছিল, এবার আমিও করতে পারলাম। কিন্তু 3 দিনের মাথায় তিনি দেখলেন আকাশ থেকে কে যেন নেমে আসছে, এবং সে আকাশ থেকে কে নেমে আসলো, তিনি ফ্রান্স থেকে উড়াল দিয়ে ঢাকা এয়ারপোর্টে এসে নামলেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন ইতিহাস কিভাবে, একটু আগে আপনি বলছেন হিস্ট্রি রিপিটস, এই বিখ্যাত কথাটি ইতিহাস পুনরাবৃত্তি করে। এই কথাটি হচ্ছে একজন মুসলিম সমাজবিজ্ঞানী, যাকে যিনি আসলে প্রকৃত সমাজবিজ্ঞান নামক এই বিজ্ঞানের জনক, ইবনে খালদুন, যিনি জন্মেছিলেন টিউনিসিয়াতে। সেই টিউনিসিয়ান তাত্ত্বিক, দার্শনিক, সমাজবিজ্ঞানী, তিনি বলেছিলেন ইতিহাসের পুনরাবৃত্তি হয়, ইতিহাস পুনরাবৃত্তি করে। দেখুন ঠিক একইভাবে যে ইরানের নেতা, ইরানের আধ্যাত্মিক নেতা সেই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তিনি কিন্তু নির্বাসিত নেতা ছিলেন এবং তিনি নির্বাসনে গিয়েছিলেন প্যারিসে। এবং ইউনূস দেখেন আন্দোলন চলাকালীন 2024 সালের জুলাই মাসে আন্দোলন চলাকালীন সে হঠাৎ করে প্যারিসে চলে যান, এবং এটা তার সেই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ, পরিকল্পনার অংশ, যে তিনি ঠিক খোমেনি যেভাবে ইরানে প্যারিস থেকে ফিরে গিয়েছিলেন, তার ওই সময় পরিকল্পনা তিনি প্যারিস থেকে ঢাকায় ফিরে আসবেন। ইরানে যেভাবে খোমেনি গ্রহণযোগ্যতা পেয়েছিল, এখনো 50 বছর যাবত তার দল ক্ষমতায়, তার স্বপ্ন যে তাকে বাংলাদেশের মানুষ ওইভাবে গ্রহণ করবে যদি তিনি ঠিক একইভাবে প্যারিস থেকে ঢাকায় এসে নামেন। দেখেন কিভাবে মিলে যায় ঘটনা। কিন্তু আসলে স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন দোষ হওয়াটা ভালো না। তিনি মনে করেছিলেন, এখন তিনি নানান ভাবে ম্যানেজ করে আসলে তার ওই যমুনাতে অবস্থান করছেন, এটা বোঝা যায়। তিনি এক এক সময় এক এক রকমের কথা বলেন এবং এক ধরনের দেহমুক্তি জৈবন বাহার সালসা বিক্রি করেন, নানান রকমের ফ্লাওয়ারি ওয়ার্ড, নানান রকমের আশা স্বপ্ন দেখানো টাইপের কথা বলেন। এই যে মনে আছে আপনার, ফেনীতে উনি ক্ষমতা নেওয়ার পরে ফেনীতে বন্যা হলো, সেই সময় তিনি বললেন যে 1000 কোটি টাকার বন্যা দুর্গতদের জন্য 1000 কোটি টাকার তহবিল গঠন করা হবে। 1 টাকা বাংলাদেশের মানুষের টাকা ছাড়া, সে বাংলাদেশের মানুষ শাহবাগে টাকা দিয়েছিল, সেই টাকাও আবার কিতে কি হলো সেটাও আমরা জেনেছি। সেই টাকারও হিসাব নাই, 12 কোটি টাকার হিসাব নাই। হ্যাঁ, এবং পৃথিবীর কোন একটা দেশ, নট এ সিঙ্গেল ডলার বা একটা কম্বল বা একটা কিছু কোনো প্রমাণ নাই। আমি এই কথাটি এই কারণে বলতেছি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে আপনি দেখবেন সশস্ত্র বাহিনী দিবসে তিনি গিয়েছিলেন, এবং এই বছর গেলেন এবং গত বছরও তিনি এই সশস্ত্র বাহিনী দিবসেই খালেদা জিয়ার খুব কাছাকাছি তিনি গিয়ে এরকম একই ভঙ্গিমায় তিনি দাঁড়িয়েছিলেন, বসেছিলেন, ছবি তুলেছিলেন। সেই ছবিটি কি এখন আবার মনে হয় না যে একই দৃশ্য আমরা আবার শুটিং দেখতে পাচ্ছি? কয়েক মাস আগে তিনি লন্ডনে গেলেন এবং তারেক রহমান সাহেবের সাথে তিনি মিটিং করে আসলেন। সেই মিটিং এ বিএনপির লোকজন বেশ খুশি হলো,
এবং ব্যাপারটা মনে হইলো যে সে তিনি কিছু একটা টাইম, এটাকে বলা হয় যে বাইং দ্য টাইম। রাজনীতিতে সময় খুব, যুদ্ধের সময় খুব গুরুত্বপূর্ণ। একটা মিনিট যদি আপনি বেশি পেয়ে যান বা একটা সেকেন্ড যদি আপনি পেয়ে যান, আপনি যথেষ্ট করে পারেন। এক্স্যাক্টলি। তিনি তারেক রহমানের সাথে সেই বৈঠক করার পরে আপনি লক্ষ্য করবেন, সেই বৈঠকের পরে বিএনপি তার আগে তার বিরুদ্ধে একটু কথাবার্তা বলা শুরু করেছিল। তারেক রহমানের সাথে মিটিং এর পর দেখা গেল আর তারা তেমন কোনো কথাবার্তা বলে না। মনে হলো তারা তাদের হিসাবটা বুঝে পেয়েছে, এখন আর গরম কথা বলার কোনো দরকার নেই এবং সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। তারা সহযোগিতা করা শুরু করে দিল এবং সেই সময় ওই যে আমাদের মানে কি বলা যেতে পারে, গরিবের মেয়র ইশরাক হোসেন, নিউ ইয়র্কের মেয়র মামদানি, ঢাকার মেয়র কম দামি, এই ইশরাক হোসেন সেই যে কিনা একেবারে যমুনা দখল করে ফেলে এবং অনেক কিছু করে, কিন্তু ওই তারেক রহমানের সাথে বৈঠকের পরে সেই ইশরাক হোসেনও দেখবেন যে নীরব হয়ে গেল, আর কোনো কথা বলে না। আর কোন সে কিনা তার আগে নগর ভবন দখল করে রেখেছিল চারদিকে লোকজন নিয়ে, কিন্তু সেই নগর ভবনের ঘেরাও তিনি ছেড়ে দেন। আমি এই যে কথা বললাম একটা কারণে, যে বিএনপি নামক এই দলটির জনসমর্থন নেই এই কথা কেউ বলবে না, সবাই বলবে জনসমর্থন আছে। এই জনসমর্থনকে কিভাবে পরিচালিত করতে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়, সেরকম একজন নেতার বড়ই অভাব, এটা ইতিহাসে সবসময় লক্ষ্য করা গেছে। উল্লেখ করব, গত 15-16 বছর আওয়ামী লীগের শাসনামলে আমরা দুইজন নেতাকে দেখেছি বিএনপির প্রধানতম ভাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রিজভী আহমেদ। জি, আপনি কি লক্ষ্য করেছেন যে এই 5ই আগস্টের পরে এই দুইজন নেতার কথা কি এখন মিডিয়াতে সবচেয়ে কম না? হঠাৎ করে শিলং সালাউদ্দিন তিনি হঠাৎ করে উদয় হয়ে গেলেন এবং যার নামে এ কথাও আছে যে কিনা এস আলমের টাকা পয়সার এখন ব্যবস্থাপক, তার ব্যবসাপাতির জিম্মাদার। অনেকে এই কথা বলে, এগুলি বিভিন্ন প্রচারণা রয়েছে। সেই লোক এখন বলছে কি শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, তাই না? আবার এই দলেরই আর একজন নেতা আপনি দেখবেন, একাধিক নেতা আছে, যেমন ফজলুর রহমানের কথাই যদি বলি, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি কি বলছেন যে এই বিচার প্রক্রিয়া এটা একটা প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়া। জি, আপনি তো ফুটবল খেলার মাঠেই ফুটবল খেলবেন, ভলিবলের মাঠে গিয়ে ফুটবল খেললে তো সেটাকে আমি ফুটবল বলবো না, সেটা তার ফুটবল হবে না। তিনি উল্লেখ করে দেখাইছেন যে 3 জন বিচারক, সেই 3 জন বিচারকেরই হাইকোর্টে বিচারপতি হবার যোগ্যতাই নাই, অথচ তারাই বিচার করে, ইভেন তাদের কোনো অভিজ্ঞতাও নাই, এর হাইকোর্টে কোনো বিচার কার্য পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই, এরকম 3 জন বিচারক দিয়ে বিচার কার্য পরিচালনা করা হয়েছে। এবং হাইকোর্টে বিচারক হবার যতগুলি শর্তাবলী আছে তার কোনো কিছু তারা পূরণ করতে পারে না, অথচ তারা বিচারক এবং তারা বিচার করে। এই যে ক্যাঙ্গারু কোর্ট কথাটা বলা হয়েছে, ক্যাঙ্গারু ট্রায়াল, এটা কিন্তু গণহত্যা। ক্যাঙ্গারু ট্রায়াল অস্ট্রেলিয়ার ভূমিপুত্র বা আদিবাসী যে মানুষ, তাদের প্রতি যে গণহত্যা নির্বিচারে যে তাদেরকে ফাঁসি দেওয়া বা হত্যা করার যে কার্যক্রম ছিল, যে তার থেকে প্রহসনের বিচার আর এই পৃথিবীতে হয় না, সেটাকে এই কারণে ক্যাঙ্গারু ট্রায়াল বা ক্যাঙ্গারু কোর্ট সারা পৃথিবীতে সমধিক পরিচিত। বাংলাদেশের এই বিচার ব্যবস্থাকে ক্যাঙ্গারু কোর্ট বা ক্যাঙ্গারু ট্রায়াল বলে আখ্যায়িত করা হয়েছে। ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, এমনকি জাতিসংঘ, তারা এই বিচারকে প্রত্যাখ্যান করেছে, তারা এই বিচারকে স্বীকৃতি দেয়নি। এমনকি বাংলাদেশে 1001 জন শিক্ষকের যে বিবৃতি, এটা অবশ্যই উল্লেখযোগ্য এবং আপনি আপনার আজকে আলোচনার শিরোনামে বলেছেন যে তাদের বিরুদ্ধে কোনো কথা বললে হামলা মামলা হবে। ওই 1000 জন শিক্ষক অনেকে এখন পালিয়ে বেড়াচ্ছেন। জি, তাদের এখন চাকরির হুমকি, জীবনের হুমকি, পরিবারের হুমকি তা পড়ে গেছেন। মনে রাখতেই হবে, এই দিন নয়, আরো দিন আছে। এই বিচার নয়, আরো বিচার আছে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম, সেটা আপনি উত্তর দিয়েছেন। আর চমৎকার ভাবে আপনি ক্যাঙ্গারু কোর্ট কোথা থেকে এলো তার উৎসটা খুব সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আপনারা তো আসলে এটা যদিও আপনি সহজভাবে বললেন, আপনি গবেষক, আপনার কাছে সহজ, অনেকে এটা জানে না। এই যে ক্যাঙ্গারু কোর্টের ইতিহাসটা যে বললেন, সেটা অস্ট্রেলিয়ার আদিবাসীদের বিরুদ্ধে সর্বপ্রথম ইউজ করা হয়েছিল, তার জন্যই তারপর থেকে ক্যাঙ্গারু কোর্ট শব্দটা এসেছে, মানে তাৎক্ষণিক বিচার এবং মানে পূর্ব নির্ধারিত বিচার করা হয়েছিল। ধন্যবাদ আপনাকে তথ্যটা সামনে
আনার জন্য। আর আপনি ঠিকই বলেছেন, শুধু তাই না, আরেকটা তাহলে আপনাকে বলি, আপনি যেটা বললেন যে বিশ্ব এটাকে আন্তর্জাতিক সকল সংগঠন এটা প্রত্যাখ্যান করেছে, সেই সাথে মুনতাসির মামুন শাহরিয়ার কবির তার গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছে। এই আপনি হয়তো জেনেছেন কিনা আমি জানি না, আমি আপনাকে তথ্যটা দিচ্ছি। এই মুহূর্তে জাতিসংঘের বিবৃতি, অধ্যাপক শাহরিয়ার কবিরের গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকারের লঙ্ঘন। আপনি এটা শুনেছেন। এবং বলা হয়েছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সবগুলো অবৈধ। প্রথমে তার বিরুদ্ধে নিয়ে আনা হয়েছে উস্কানি, মানে এখানে একটা নতুন বক্তব্য দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আমরা যে কথা বললাম, আমাদেরও যদি তারা এই মুহূর্তে ধরতে পারে, মানে কোনো কারণে মনে করেন আপনাকে হয়তো পাবেন, আপনি সিডনিতে আছেন, আমি যেহেতু শিমলা বাজারের বাসিন্দা, থাকি বরিশালে, তা আমাকেও যদি কোন রকম বরিশালে ধরে ফেলতে পারে কোনোভাবে, তাহলে আমার বিরুদ্ধেও কিন্তু এই মামলা দিয়ে, উস্কানি দিয়েছে হত্যা করতে, এই মামলা দিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আর যদি সুযোগ থাকতো অস্ট্রেলিয়া সিডনি থেকে আপনাকেও আনতো, আমি জানি। কিন্তু যেহেতু তাদের মুরুদ নাই আনার, দিল্লি থেকে শেখ হাসিনাকেই আনার চিঠি দেওয়ার মতো এতদিন খুব লম্বা লম্বা গল্প করলো। আমরা দেখলাম যে খলিল রহমান সাহেব সেইখানে গিয়ে চুপসে গেছেন, অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে গিয়েছেন, এরা লম্বা লম্বা কথা বলেন। যাই হোক, এই শাহরিয়ার কবিরকে যে গ্রেপ্তার করেছেন, এরপর শুধু শাহরিয়ার কবির তো মুক্তিযুদ্ধের পক্ষের, এমনকি এই তথাকথিত জুলাই আন্দোলনেরও বিরোধিতা করেছেন, সন্ত্রাসীদের আন্দোলনের। তার চেয়ে বড় কথা, তাদেরই লোক, মানে তাদের লোক এই সেন্সে বলছে যে তথাকথিত জুলাই আন্দোলন সমর্থন করেছিলেন কলিমুল্লাহ স্যার, তাকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে। তিনি কিন্তু এই আন্দোলনের সমর্থক ছিলেন। তাকে কেন গ্রেপ্তার করেছে? শুধুমাত্র বলেছিলেন যে যারা এখন ক্ষমতায় আছে, এই আদম ব্যাপারীদের যে এনজিও গ্রাম সরকার, সেখানে অধিকাংশের পাসপোর্ট বিদেশি, এই কথার জন্য তাকে জেলে পাঠিয়ে দিয়েছেন। আপনি দেখেছেন, শুধু বঙ্গবন্ধুর পক্ষে কথা বললে আপনাকে আটকাবে তা নয়, শেখ হাসিনার পক্ষে কথা বললে আপনাকে আটকাবে তা নয়, সাবেক প্রধানমন্ত্রী বা তাকে যদি আপনি বর্তমান প্রধানমন্ত্রী বলেন, তাহলে তো আপনারা মার্ডার কেস 500 দিয়ে দেবে একসাথে। আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রীও বলতে পারবেন না, আপনি আওয়ামী লীগের নাম নিতে পারবেন না, ছাত্রলীগের নাম নিতে পারবেন না, জয় বাংলা বলতে পারবেন না, 32 নম্বর ভাঙ্গা ঠেকাইতে পারবেন না, এই শব্দটি করতে পারবেন না, আপনি মোবাইলে শেখ হাসিনার ছবি নিয়ে ঘুরতে পারবেন না। আমি গতকাল শুনে আশ্চর্য হয়েছি যে বলো যে রাস্তাঘাটে পুলিশ, জামাত শিবির, বিএনপি লোক, এরা মানে সন্দেহ হলে মোবাইল চেকিং শুরু করে দিয়েছে। অথচ এদের মোবাইল যখন চেক করলো বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা কিন্তু নিন্দা জানিয়েছি যে আপনি কারো পার্সোনাল কোর্টের আদেশ ছাড়া আপনি কারো মোবাইল নিতে পারেন না, এই অধিকার আপনাকে দেয়নি। আমরা কিন্তু তখন বিরোধিতা করেছি। কিন্তু এই যে এত বড় একটা ঘটনা, একটা মানুষ বিবৃতি দিচ্ছে না, তাহলে কি গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, চলার স্বাধীনতা, বলার স্বাধীনতা, ফ্রিডম অফ ভয়েস, ফ্রিডম অফ চয়েস, এগুলো কি শুধুমাত্র আওয়ামী লীগ থাকলেই তারা চাইবে, নাকি তারা যখন ক্ষমতায় আসবে তারা কাউকে দিবে না? অর্থাৎ বিষয়টা এরকম, আমি মামার বাড়ি যাবো আর খাবো, মামা আমার বাড়ি আসবে আর যাবে, এটা আমাদের অঞ্চলের প্রবাদ আর কি। তাহলে শেখ হাসিনার আওয়ামী লীগ যদি মামার বাড়ি ধরি, তো মামা আমার বাড়ি আসবে আর যাবে, আমি মামার বাড়ি যাবো আর খাবো, বিষয়টা কিরকম হয়ে গেল না? আর এই শাহরিয়ার কবিরের অধ্যাপক শাহরিয়ার কবিরের গ্রেপ্তারের ব্যাপারে এবং তার মুক্তির ব্যাপারে যদি আমাকে 1 মিনিট একটু বলতেন। দেখুন, শাহরিয়ার কবির কে, এটা তার আগে একটু বলে নি, হয়তো আমাদের নতুন প্রজন্ম অনেকে জানে অথবা জানে না। শাহরিয়ার কবির হচ্ছে শহীদুল্লাহ কায়সারের ভাই। শহীদুল্লাহ কায়সার, শাহরিয়ার কবির, এরা বাংলাদেশের সূর্য সন্তান। জি, এদের হাতে শাহরিয়ার কবিরকে শুধুমাত্র রাজনৈতিক কর্মী বা হিসাবে আমি চিনি না, আমি চিনি একজন লেখক হিসাবে। সে আমার প্রিয় লেখকদের একজন। আমিও তাকে ওইভাবেই চিনি, অনেকেই তাকে ওইভাবে চিনি আমার ধারণা। তার বানিয়াছড়ি সোনার পাহাড়, সেই বই, ও মাই গড, এত সুন্দর বই, এবং তার বই পড়ে অনেক অনেক সময় কাটিয়েছি, আন্দোলিত হয়েছে, অনেক কিছু শিখেছি, জেনেছি। সেই শাহরিয়ার কবির, তিনি, তার দোষটা কি? তার মূল দোষ হচ্ছে তিনি জাহানারা ইমামের সাথে ঘাতক দালাল নির্মূল কমিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলেন, এটাই তো তার দোষ। তিনি তো কাউকে গিয়ে একটা গালি দিয়েছেন বা কারো গালে একটা চট থাপ্পড় বসিয়েছেন, এই কথা কেউ বলতে পারবে না। তিনি বিচার চেয়েছেন। জি, এই কারণে একটা মানুষকে, তিনি কিন্তু শারীরিক ভাবে, তার উপর যে নির্যাতন, মানসিক এবং শারীরিক নির্যাতন চলছে, তিনি কিন্তু ভয়ঙ্কর ভাবে অসুস্থ, যে কোনো সময় মানুষটি মারাও যেতে পারেন। অর্থাৎ তাকে এই জেলের কারা অন্ধকারে রেখে তাকে হত্যা করার একটা নীল নকশা তারা আন্তর্জাতিক সংস্থা তার পক্ষে আপনি ঠিকই বলেছেন যে আমরা তাকে
শহীদুল্লাহ কায়সারের ভাই হিসেবে না জানলেও যারা জানার তারা কিন্তু ঠিকই জানে, অর্থাৎ শত্রুপক্ষ এই আল বদর রাজাকার আল শামসের স্রষ্টারাও জানে যে শাহরিয়ার কবিরটা কে, তাই তার বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালাতো একেবারে অসম্ভব ক্ষিপ্র গতিতে। মানে এই প্রথম আলোর ভাষায় যে তারা বলেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালতে রায় দিচ্ছে সেটা ক্ষিপ্র গতিতে চলছে, অসম্ভব দ্রুত গতিতে। তো এরকম অসম্ভব দ্রুত গতিতে তার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতো। আর আপনি ঠিকই বলেছেন, আরেকটা জিনিস তুলে দিয়ে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমাদের ডক্টর সাহেব সাখাওয়াত নয়ন সাহেব বললেন, যেটা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের রেফারেন্স দিয়ে বললেন যে 3 জন বিচারক রায় দিয়েছেন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, তথাকথিত, যদিও আমাদের ডক্টর সাহেব ক্যাঙ্গারু কোর্ট বলেছেন, তিনি ডক্টর সাহেব একাডেমিক কথাই বলেন, আমি এটাকে চ্যাঙ্গারু কোর্ট বলি। তো চ্যাঙ্গারু কোর্টে যে রায় দিয়েছে সেই 3 জনের কারো যোগ্যতাই নাই বিচারপতি হওয়ার, সেটা আপনাদের স্মরণ করিয়ে দিলাম। আপনাকে আরেকটা প্রশ্ন নিয়ে আসতেছি, সেটা হলো যে ধরেন আমি আপনার আগের প্রশ্নের একটা অংশ আমার বলতে মানে ইচ্ছা হচ্ছে, যদি আপনার সুযোগ দেন। সেটা হচ্ছে এই যে মোবাইল চেক করা, যে শেখ হাসিনার কোনো ছবি আছে কিনা, বা এই সরকার বিরোধী কোনো মানে ফেসবুক পোস্ট করেছে কিনা, এরকম নানান রকমের জিনিস দেখা হয়। তো অসুবিধা কি? 1971 সালে তো মানুষের লুঙ্গি খুলে দেখা হতো। কারেক্ট, চমৎকার একটা কথা বলেছেন। ইতিহাসের 1971 সালে, জি 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 1971 সালে মানুষের লুঙ্গি খুলে দেখা হতো যে সে হিন্দু না মুসলমান, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। সুতরাং সেই বাহিনীর অনুসারী যারা, সেই প্রতীক যারা অনুসারী যারা, তারা এটা করতে পারে, তো অবাক হবার তেমন কিছু নেই। কথা প্রসঙ্গে আপনি বলুন। আমি বলবো, আপনি এই তাদের অত্যাচার যত বাড়বে, দ্রোহের তীব্রতা তত বাড়বে। জি, মানুষের মধ্যে ক্ষোভের পরিমাণ তত বৃদ্ধি পাবে। মানুষ যখন জেগে উঠবে, তখন আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ তারা হামলা করবে, মামলা করবে, এটা আমি জানি, এবং আমরা সব জায়গা থেকে কিন্তু এটা আমরা ভুলে যাব না। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে মোট কতটি জেলখানা আছে? সর্বোচ্চ 65টি বা 67টি জেলখানা আছে সব মিলিয়ে। কারণ ঢাকা শহরে 2-3টা জেলখানা আছে, এছাড়া আর কোথাও তো 2-3টা জেলখানা নাই। ঢাকা শহরে পুরো কেরানীগঞ্জে আছে একটা, ওই কাশিমপুরে আছে একটা, সব মিলে 70টা জেলখানায় আপনি না হয় 1 লাখ মানুষকে বন্দী করে রাখলেন, 2 লাখই রাখলেন। সুতরাং এই 7 থেকে 8 কোটি মানুষ, রয়টার্স এর রেফারেন্স থেকে বলতেছি, রয়টার্স বলতেছে এই মুহূর্তে বাংলাদেশে হাফ অফ দ্য পপুলেশন, তার মানে যদি বাংলাদেশে 18 কোটি মানুষ থাকে বা 19 কোটি মানুষ থাকে, তাহলে 9.5 কোটি মানুষ হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। আপনার পক্ষে সম্ভব এই 9.5 কোটি মানুষকে গ্রেফতার করে জেলখানায় নেওয়া? না, সম্ভব না। যত পুলিশ আছে, এই পুলিশের ভাই ব্রাদার আত্মীয় স্বজন, তারা কি আওয়ামী লীগের সমর্থক না? এই সেনাবাহিনী কি 100% সেনাবাহিনী আপনাদের মনে করেন? এই সেনাবাহিনীর আত্মীয় স্বজন, ভাই বন্ধু ব্রাদার কি আওয়ামী লীগের সমর্থক নাই? সুতরাং আপনারা গ্রেফতার করে মানুষের মুখ বন্ধ করতে পারবেন, এটা যদি মনে করেন বোকার স্বর্গে বাস করছেন। আসলে লেট দেম ডু ইট, জাস্ট আই উড লাইক টু সে লেট দেম ডু ইট। অ্যাকচুয়ালি দে আর ডিগিং দেয়ার গ্রেভ, তারা আসলে তাদের নিজের কবর করতেছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কথা প্রসঙ্গে অদ্ভুত ব্যাপার, আজকে আমি যা যা আপনাকে প্রশ্ন করতে চাই কাকতালীয় সেগুলো আপনি শুরু করে দেন। এই যে আপনি বললেন যে জামাতেরা লুঙ্গি খুলে 71 সালে আল বদর আল শাম রাজাকারের বাচ্চারা, এমনকি জামাতেরা, মুসলিম লীগ, নেজামে ইসলাম, এরা এই কাজটা করত। কিন্তু হঠাৎ করে তাদের সুরটা দেখেন, আপনি অবশ্যই পড়েছেন, আমি ইন্ডিপেন্ডেন্ট 24 এর একটা নিউজ আপনাকে পড়ে শোনাই শর্ট করে, এক লাইনে। জুলাই আন্দোলনের শরিক নারী ও মুসলিমদের জন্য আসন বরাদ্দ রাখার কথা জানিয়েছে দলের নীতি নির্ধারক যারা। সেই সাথে তারা বলেছে যে 71 সালে এমনকি এই 24-এও সংখ্যালঘুরা, হিন্দুরা আন্দোলনে ছিল। তারা এগুলো কি তেল দিতেছে আমাদের, মানে সুযোগ সন্ধানী ভোটের আশায়, নাকি অন্য কোনো কিছু? এই ব্যাপারে যদি 1-2 মিনিট বলতেন। মূল কথা হচ্ছে, তা তো অবশ্যই আপনি যেটা বলছেন সেটা মূল কারণ, কিন্তু এটাও ভুলে যাওয়া উচিত হবে না। ইভেন গোপালগঞ্জে একজন ব্যক্তি ছিলেন হিন্দু, তিনি কিন্তু রাজাকার বাহিনীর সহযোগী ছিলেন 1971 সালে। আরো বিভিন্ন জেলায় কিন্তু একেবারে যে সবাই ধোয়া তুলসী পাতা, তাহলে গয়েশ্বর চন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী কোথা থেকে আসে? ব্যারিস্টার দেবাশিস চাকমা, তার বাবা ত্রিদীপ,
তিনি কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলেন, যে কারণে মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তিনি পাকিস্তানে চলে যান এবং তার মৃত্যু পাকিস্তানেই হয়েছে, তার ডেড বডি বাংলাদেশে আসে নাই। সুতরাং এইরকম কিছু সংখ্যা বলতে চাই না, এরকম কিছু বাংলাদেশের কুনাগরিক ছিল যারা এই কাজগুলির সাথে সম্পৃক্ত হয়েছিল, এখনো হবে, এবং তারা এরকম বিভিন্ন প্রলোভনে হাত মিলাবে। আমরা ভুলে যাব না, দেখেন ইতিহাসে বারবার নবাব সিরাজউদ্দৌলা জন্মায় না, কিন্তু ইতিহাসে বারবার মীর জাফর জন্মায়। এক্স্যাক্টলি, ইতিহাসে বারবার বঙ্গবন্ধু জন্মায় না, কিন্তু বারবার মুস্তাক। চমৎকার কথা, ধন্যবাদ আপনার, অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন ডক্টর শাকওয়াত নয়ন, ইতিহাসে বারবার সিরাজউদ্দৌলা জন্মিবে না, কিন্তু মীর জাফর জন্মিবে। বঙ্গবন্ধু জন্মিবে না, কিন্তু মুস্তাক। অসাধারণ কথা বলেছেন আপনি। প্রিয় দর্শক, আপনারা তো শুনলেন, এই জন্যই বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা শুনতে চাই। আপনার কাছে আরেকটা প্রশ্ন, যেটা কালকে থেকে আমরা দেখতেছি, নোবেল প্রাইজ আমরা জানি শুধু ডক্টর ইউনূসই পেয়েছেন, কিন্তু এখন দেখি এখানে ভাগা আছে আরেকজনের। যৌথ নোবেলের একক, ইউনূসের একক রাজত্ব, বিশ্বমঞ্চে পার্টনার, দেশে ফিরেই পর ডক্টর ইউনূসের প্রতারণার শিকার নোবেলের অংশীদার তসলিমা। অর্থাৎ এই নোবেল প্রাইজটাও আমরা এতদিন শুধু জানতাম যে ডক্টর ইউনূস একাই পেয়েছেন, বা এইভাবে এত প্রচার চালানো হলো। এখন তো দেখতেছি তসলিমা নামের এক নারীও এটার পার্টনার ছিলেন এই বিষয়ে কি, এই যে মানুষের সাথে প্রতারণা শুরু থেকেই। জি প্লিজ। আসলে এক্ষেত্রে 3টা ঘটনা ছিল। 2006 সালে এই নোবেল কমিটি যখন নোবেল পুরস্কার ঘোষণা করে, তখন প্রথম নামটা ছিল গ্রামীণ ব্যাংক অ্যাজ এ প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংক হচ্ছে প্রধান নাম, তারপরের নামটা হচ্ছে তসলিমা, কারণ গ্রামীণ ব্যাংকের মূল মালিক হচ্ছে দরিদ্র নারী জনগোষ্ঠী। সেই দরিদ্র নারী জনগোষ্ঠীর একজন প্রতিনিধি হচ্ছে তসলিমা। একজন প্রতিনিধিত্বশীল নারী। তারপর তৃতীয় নামটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু বাংলাদেশে তৃতীয় নাম্বারে ছিল। প্রথমে তসলিমা, দ্বিতীয় গ্রামীণ ব্যাংক, তৃতীয় ডক্টর ইউনূস। না, প্রথমে গ্রামীণ ব্যাংক, তসলিমা, তারপরে ডক্টর ইউনূস। হ্যাঁ, 3 নাম্বার হয়ে গেছে। জি প্লিজ ক্যারি অন। এখন এই যে ঘটনাগুলি উনি ঘটান, উনি ছোটবেলা থেকেই, ওনার বাবা ছিলেন, ওনার বাবার নাম হচ্ছে দুলা মিয়া সওদাগর। তিনি কি করতেন, সোনার দোকান ছিল চট্টগ্রামে। এই সোনার দোকানদাররা কি করে, মানুষের সোনা বন্ধক রেখে টাকা দেয়, তারপর সে টাকা না দিতে পারলে সেই সোনা তার হয়ে যায়, আজাদ করে দেয়। জি হ্যাঁ, এই যে মহাজনী ব্যবসা ওনার বাবা শুরু করেছিলেন, সেটা উনি ভালো শিক্ষা লাভ করেছেন সেখান থেকে। এবং এই লোকটা আরেকটু বলি, দেখেন এই লোকের মানে কিরকম দ্রুততার সাথে এবং কিরকম ঐতিহাসিক মানে কি বলবো, মানে কলঙ্ক ঘটলো, যে শেখ হাসিনার রায় হাইকোর্ট থেকে ঘোষণা করা হচ্ছে, সেই সময়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে। এইরকম ভয়ঙ্কর কাজ বাংলাদেশের ইতিহাসে আর কোন শাসক করেছে কিনা একটাও দেখাতে পারবেন না। আপনি এরশাদকে গালি দেন, এরশাদ এরকম কোন কাজ করে নাই। আমি জিয়াউর রহমানকে আপনি সমর্থন করেন বা না করেন, জিয়াউর রহমানও এরকম কাজ করে নাই। এরপরে শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ মুজিবুর রহমান, ইভেন মোস্তাক এরকম কাজ করে নাই, যে এই ডক্টর ইউনূস করলো। সুতরাং ডক্টর ইউনূস এসেই সেন্ট মার্টিন দিয়ে দিলেন, তারপরে তিনি এখন বন্দর দিয়ে দিলেন, তারপরে এই 55 বছরের দেশে ঢাকা এয়ারপোর্টে যে কার্গো, পৃথিবীর সব আন্তর্জাতিক বিমানবন্দরেই কার্গো থাকে, সেই কার্গোতে এখন পর্যন্ত ঢাকা বাংলা বা বাংলাদেশের কোন এয়ারপোর্টের কোন কার্গোতে এখন পর্যন্ত অগ্নিকাণ্ড ঘটে নাই। বাংলাদেশে এখন অগ্নিকাণ্ড ঘটলো, তার মানে কি দাঁড়াচ্ছে, এই ঢাকা এয়ারপোর্টটা কেউ দিয়ে দেওয়া হবে, খুব শীঘ্রই দেখবেন যে এটার ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দিয়ে দেওয়া হবে। ঢাকা মেট্রো রেল, বাংলাদেশের এই মেট্রো রেল ব্যবস্থাটাকেও দেখবেন বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হবে। উনি এখানে এসেছেন, এগুলি তার হোমওয়ার্ক, যে এগুলির বিনিময়ে তোমাকে ওখানে আমরা বসাবো, তুমি এগুলি অন আফটার অ্যানাদার আমাদেরকে দিতে থাকবা, যেদিন দেওয়া শেষ হবে সেদিন তোমার কিন্তু চাকরি শেষ, সুতরাং তুমি অন আফটার অ্যানাদার আমাদেরকে দিতে থাকবা। সেই জন্যই আমি বলেছি, নবাব সিরাজউদ্দৌলা বারবার জন্মায় না, মীর জাফর বারবার জন্মায়। সেই কারণে এই বাংলার মাটিতে খন্দকার মুস্তাকের জন্ম হয়েছে,
সেই জন্য এই বাংলাদেশে সেই ধারাবাহিকতায় ডক্টর ইউনূসের জন্ম হয়েছে।